নমস্কার, আমি আকাশ। আপনি এসেছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখে বুঝে বড় খবরে, এখনই খুলছে না স্কুল। এই 10 রাজ্যে অনলাইন ক্লাস দিয়েই শুরু হবে নতুন বছর। দেশে আবারও করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে শিশুরা নতুন সেমিস্টারে স্কুল যেতে পারবে কিনা। সর্বশেষ প্রতিবেদন অনুসারে বেশিরভাগ রাজ্যের ক্ষেত্রেই এটি ঘটবে বলে মনে হয় না। এর অর্থ এই যে রিসেশন কোনোভাবেই শেষ হয়েছে, তবে নতুন সেশন অনলাইন ক্লাস দিয়েই শুরু হবে। দিল্লির পাশাপাশি পাঞ্জাব, পন্ডিচেরি, গুজরাট, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, হরিয়ানা, মহারাষ্ট্র, কর্ণাটক এবং রাজস্থানের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। বিশেষত প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই মুহূর্তে স্কুলে যাওয়ার কোনো ধারণাই নেই। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ও করোনার পরিস্থিতি আরও খারাপ করছে। এই রাজ্যে স্কুল খোলার কোনো সম্ভাবনাই আপাতত নেই। দিল্লির অনেক বড় স্কুল যেমন এয়ারফোর্স, বাল ভারতী স্কুল, দিল্লি পাবলিক স্কুল অভিভাবকদের কাছে সার্কুলার জারি করেছে। এসব বিদ্যালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে আগামী একাডেমিক অধিবেশনে শিশুদের পড়াশোনা অনলাইনে করা হবে। শিক্ষার্থীরা তাদের আরও পড়াশোনা বাড়ি থেকেই করবে। দিল্লি সরকার এবং এই সমস্ত প্রাইভেট স্কুলগুলির পরিচালনা নিয়মিত ক্লাস পুনরায় চালু করার জন্য সময়সীমা দেওয়ার মতো অবস্থানে নেই। অল ইন্ডিয়া প্যারেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দিল্লি বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য অশোক আগরওয়ালের মতে, করোনার পরিস্থিতি বিবেচনা করেই বিকল্প হিসাবে অনলাইন ক্লাস বাধ্যতামূলক। তবে শিক্ষার্থীদের যখন সম্ভব তখন স্কুলে আসার সুযোগ দেওয়া উচিত। একটি সমীক্ষা অনুসারে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্কুল ড্রপ আউট হার 20% বেড়েছে। এই সময় বিপুল সংখ্যক লোককে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হয়েছিল। নতুন রাজ্যে ভর্তি হওয়া তাদের পক্ষে খুবই কঠিন ছিল। অন্যদিকে দিল্লি প্যারেন্টস অ্যাসোসিয়েশন বলছে যে বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই স্কুলটি না খোলা একটি সঠিক সিদ্ধান্ত। তবে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি প্রয়োগ করা উচিত। পরবর্তী খবর, প্রথম দফায় 30-এ 26 আসন পাচ্ছে বিজেপি। দিল্লি থেকে রাজ্যের মহিলাদের ধন্যবাদ অমিত শাহ। বাংলার ভোট নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মহিলাদের ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম দফা নির্বাচনে বাংলা থেকে বিজেপি 30টির মধ্যে 26টি আসন পাবে বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে রবিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক অমিত শাহ বলেন, দীর্ঘদিন পরে বাংলাতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। অসম ভোটের প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। শনিবার রাজ্যের 5 জেলার 30টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, যা ছিল মূলত জঙ্গলমহল এলাকায়। গত লোকসভা নির্বাচন থেকে এই এলাকায় শক্তিশালী হয়েছিল বিজেপি। বিধানসভা ভোটেই তার প্রভাব পড়বে। দিল্লিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে অমিত শাহ বলেন, 30টি আসনে গতকাল ভোট গ্রহণ হয়েছে, তার মধ্যে 20টি আসন পাবে বিজেপি। বুথ স্তরে বিজেপি নেতা ও কর্মীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই তিনি এই দাবি করেছে বলে জানা গিয়েছে। অমিত শাহ বলেন, দীর্ঘদিন পর বাংলা নির্বাচন ছিল শান্তিপূর্ণ। বিজেপিকে ভোট দেওয়ার জন্য রাজ্যের মানুষকেও তারা স্বাগত জানিয়েছেন। তিনি বিজেপিকে ভোট দেওয়ার জন্য রাজ্যের মহিলাদেরও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আগামী দিনে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে, 200টি আসন পাবে বলেও দাবি করেন তিনি। অমিত শাহ বলেন, বাংলার মানুষ মমতার সরকারের ওপর রীতিমতো হতাশ হয়েছে। রাজ্যের মানুষই বাম জমানার অবসান ঘটিয়ে পরিবর্তনের লক্ষ্যে তৃণমূলকে ক্ষমতায় এনে দিয়েছিলেন, কিন্তু 10 বছরে কোনো পরিবর্তন হয়নি। আসল পরিবর্তনের লক্ষ্যে রাজ্যের মানুষ এবার বিজেপিকে ভোট দেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি আরো বলেন, সোনার বাংলা গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি বাংলার ক্ষমতায় এলে সোনার বাংলা তৈরি করা হবে। বিজেপি 200টির বেশি আসন নিয়ে সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেছেন অমিত শাহ। এদিন সাংবাদিক সম্মেলনে অমিত শাহ অসমের ভোট নিয়েও আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে বিজেপি অসমের প্রথম দফায় ভোট হওয়া 47টি কেন্দ্রের মধ্যে 37টিতেই জয়লাভ করবে। অন্যদিকে ভোটমুখী কেরলের জন্য পিনারাই বিজয়ন সরকারও এক হাত নেন অমিত শাহ। সোনা চোরাচালান কাণ্ডকে হাতিয়ার করে নিশানা করেন বাম সরকারকে। তিনি বলেন, সেখানকার সরকার নিজেদের দোষ ঢাকতে আর ঠিক কি করবে তা কেউ জানে না। কার্যত কেন্দ্রের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া কেরল সরকারকে নিশানা করেন তিনি। পরবর্তী বড় খবর, চলতি মাসে ব্যাংক, পোস্ট অফিসের এই কাজগুলি সারুন, অন্যথা মোটা টাকা জরিমানা। অর্থবর্ষ প্রায় শেষের দিকে, সময় থাকতেই তাই আপনার যাবতীয় আর্থিক কাজকর্ম সারুন। আগামী 31শে মার্চের মধ্যে পিপিএফ, এনপিএস, আয়কর সংক্রান্ত কাজ না সারলে হতে পারে জরিমানা। তবে চিন্তার কিছু নেই, আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই প্রতিবেদন। তবে এক নজরে জেনে নেওয়া যাক 31শে মার্চের মধ্যে কি সারতে হবে। প্রথমত, পিপিএফ এ ন্যূনতম বিনিয়োগ। প্রতি অর্থবর্ষে পিপিএফ অ্যাকাউন্টে ন্যূনতম 500 টাকা জমা করতে হয়। সেটা না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, 50 টাকার জরিমানাও হবে। জরিমানা মেটানোর পর 500 টাকা জমা করলে তবেই আবার অ্যাকাউন্ট চালু হবে। দ্বিতীয়ত, এনপিএস এ ন্যূনতম বিনিয়োগ। ন্যাশনাল পেনশন সিস্টেমের ক্ষেত্রেও রয়েছে ন্যূনতম বিনিয়োগের নিয়ম। টায়ার 1 অ্যাকাউন্টের ক্ষেত্রে অন্তত 500 টাকা রাখতে হবে প্রতি অর্থবর্ষে। টায়ার 2 অ্যাকাউন্টের ক্ষেত্রে 250 টাকা, অন্যথা অ্যাকাউন্ট স্থগিত হয়ে যাবে।
অ্যাকাউন্ট আবার চালু করতে 500 টাকা জমা করতে হবে। তৃতীয়ত পোস্ট অফিস আরডি। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে নিয়ম একটু আলাদা। প্রতি মাসের 15তম দিনের আগেই মাসিক বিনিয়োগের টাকা জমা করতে হয়। এটি যদিও মাসের প্রথম থেকে 15তম দিনের মধ্যে খোলা অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য। 16তম দিন থেকে মাসের শেষের মধ্যে খোলা অ্যাকাউন্টের ক্ষেত্রে ঠিক সেই মতোই হবে জমা দেওয়ার সময়সীমা। যদি কোনো মাসে টাকা জমা না পড়ে সেক্ষেত্রে ডিফল্ট হিসাবে 100 টাকা জমা করতে হবে। তবে 4 মাস পর্যন্ত এভাবে ডিফল্ট করতে দেওয়া হয়। তাই পোস্ট অফিসের আরডিআর টাকা এখনো জমা না করলে অবশ্যই তাড়াতাড়ি সেরে ফেলুন কাজ। চতুর্থত শেষ মুহূর্তের আয়কর ফাইল করা। যদি এখনো FY20 এর আয়কর রিটার্ন ফাইল না করা থাকে তবে এই শেষ সুযোগ। আগামী 31শে মার্চের মধ্যে অবশ্যই এটি সেরে ফেলুন, অন্যথায় উল্টে বেশি টাকার জরিমানা হতে পারে। করের পরিমাণে 50% হতে পারে ন্যূনতম জরিমানা। তাছাড়া আইন লঙ্ঘনও যে হবে তা বলাই বাহুল্য। পঞ্চমত বিবাদ সে বিশ্বাস স্কিম। আগামী 31শে মার্চ এই স্কিমের মর্মে ডিক্লারেশন দেওয়ার শেষ দিন। বিশেষ কারণে আয়কর জমা না দিলে এই স্কিম কার্যকর হয়। এটি অনুযায়ী জরিমানা, অতিরিক্ত সুদ ও আইনানুগ পদক্ষেপ থেকে নিষ্কৃতি মিলবে, কিন্তু সময়ের মধ্যে না করলে আয়কর দপ্তরে নোটিশ পেতে হবে। পরবর্তী খবর, তৃণমূলে ফের প্রার্থী বদল। বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে এক দফা ভোটও সাঙ্গ। তারপর ফের একবার কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস। দলীয় কোন্দল ঢুকতে উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে প্রার্থী করা হলো রাজেশ সুন্দাসকে। রবিবার তৃণমূলের তরফে এক বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে এই প্রার্থী বদলের কথা। নলিনীরঞ্জন রায়কে প্রার্থী করা নিয়ে ক্ষোভ ছিল স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। সেই কোন্দল ভোটের মুখে মারাত্মক আকার নিয়েছিল। তাই সেই ক্ষোভ প্রশমনে প্রার্থী বদলের সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন মুখে বদলে প্রার্থী করা হলো প্রাক্তন আমলাকে। শেষমেশ প্রার্থী বদল করতে হলো তৃণমূলকে। ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায় বিজেপির সদস্য ছিলেন। তিনি ছিলেন বিজেপির আইটি সেলের নেতা। ফেব্রুয়ারি শেষের দিকে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তার পুরস্কার স্বরূপ পান প্রার্থী পদ। কিন্তু তিনি প্রার্থী হওয়ার পর থেকেই এলাকায় গোষ্ঠী কোন্দল শুরু হয়। প্রার্থী বদলের দাবি ওঠে। শেষমেশ প্রার্থী বদল করতে বাধ্য হয় তৃণমূল। এদিকে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী পদে অখুশি। তৃণমূল ভোট ঘোষণার পর প্রার্থী তালিকা ঘোষণা করে দেন একেবারে 291টি আসনের। শুধু পাহাড়ের 3টি আসন তারা ছেড়ে রাখেন। মাটিগাড়া নকশালবাড়ির জন্য তিনি নলিনীরঞ্জন রায়ের নাম প্রকাশ করেছিলেন। তারপর থেকেই দলের অন্দরে বিক্ষোভ চলছিল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী পদ প্রাপ্তিতে খুশি ছিলেন না কেউই। আনকোরা অরাজনৈতিক মুখ এনে বিক্ষোভ সামাল দেওয়ার একটা চেষ্টা হলো। এর আগেও তৃণমূল প্রার্থী বদল করতে বাধ্য হয়েছিল কয়েকটি কেন্দ্রেই। চোখ রাখবো অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবরে। সকালে প্রতিদিন একটা ডিম আপনাকে সুস্থ রাখবে, জানুন কিভাবে। বলতেই বলে ডিমই জীবন। বাড়িতে রান্নার তেমন কিছু না থাকলে একটা ডিমের অমলেট বা সেদ্ধ করেই ভাতের সাথে চলে যায়। বাচ্চারাও ডিম খুব ভালোবাসে। এটি অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। প্রায় সব রকমের পুষ্টি উপাদানে ভরপুর একটি প্রাকৃতিক খাবার হচ্ছে ডিম। ডিমকে প্রোটিন ও পুষ্টি উপাদানের শক্তি ঘর বলা হয় এবং এই খাবার খাওয়ার কোনো বয়স নেই। সব বয়সের মানুষের জন্য ডিম খুবই উপকারী। সুস্থ সবল থাকতে হলে প্রতিদিন একটি ডিম আপনাকে খেতেই হবে। তবে কিছু নিয়ম মেনে খেলে উপকারটা পরিপূর্ণভাবে পাওয়া যায়। চিকিৎসকেরাও তাই পরামর্শ দেন। আর আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন যে যারা প্রতিদিন একটা করে ডিম খাচ্ছেন তাদের কাজে প্রচুর এনার্জি থাকে। পরবর্তী খবর, ক্ষমতায় ফিরলে রাজ্যের কৃষকদের বছরে 10,000 টাকা, বলছেন অভিষেক। ইস্তাহারে আগে বলা ছিল, এবার তৃণমূলের যুবনেতা তথা সাংসদের গলাতেও শোনা গেল একই প্রতিশ্রুতি। মনে করি দিলেন বাংলার শাসক দল তৃণমূল কৃষক দরদি। বিজেপির চেয়ে চাষিদের কথা অনেক বেশি ভাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই ইস্তাহারে কৃষকদের একর পিছু বছরে 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল সরকার। এবার ময়নার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আরও একবার সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন। ওই দিন মেদিনীপুরের হাই ভোল্টেজ জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, তৃণমূল সরকার ক্ষমতায় ফিরলে রাজ্যের 68 লক্ষ কৃষককে বছরে একর পিছু 10,000 টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। 1 জুন থেকে কার্যকর হবে এই প্রকল্প। উল্লেখ্য, বিজেপি দেশ জুড়ে কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করেছে, যেখানে প্রধানমন্ত্রীর তরফে হেক্টর পিছু বছরে 6,000 টাকা দেওয়া হয়। কিন্তু বাংলায় অধিকাংশ কৃষকই 1 হেক্টরের চেয়ে কম জমির মালিক। ওয়াকিবহাল মহল বলছে, কেন্দ্রীয় প্রকল্পের চেয়ে রাজ্যের প্রকল্পে উপকৃত হবেন অনেক বেশি সংখ্যক চাষি। প্রসঙ্গত, বিজেপির তরফে বারবার অভিযোগ করা হয়েছে রাজ্য সরকার বাংলায় কেন্দ্রের প্রকল্প চালু করছেন না। মমতা সরকার কেন্দ্রকে কৃষকদের কোনো তথ্যই দিচ্ছে না। অবশেষে ভোটের আগে সেই তথ্য কেন্দ্রকে পাঠানো হয়েছে বলে দাবি করেন মমতা ব্যানার্জি। তবু রাজ্যে চাষিরা কেন্দ্রীয় সহায়তা পায়নি বলে পাল্টা সরব তৃণমূল নেতৃত্ব। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, বঙ্গে গেরুয়া সরকার তৈরি হলে প্রতি বছর 6,000 টাকা পাবেন চাষিরা। একই সঙ্গে বকেয়া 18,000 টাকাও মেটাবে বিজেপি। এমন পরিস্থিতিতে ইস্তাহারে মাস্টার স্ট্রোক দিয়েছেন মমতা ব্যানার্জি। রাজ্যের এই প্রতিশ্রুতি নিয়ে কেন্দ্রের তুমুল সমালোচনা করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায় বিজেপির 15 কোটি টাকার পার্টি অফিস, 6 কোটি টাকার গাড়ি চড়েন প্রধানমন্ত্রী। তারপরেও চাষিদের জন্য বছরে মাত্র 6,000 টাকা দিচ্ছে কেন্দ্র। বাংলায় তৃণমূল ক্ষমতা এলে কেন্দ্রের সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হবে না। বাংলার সরকারি
চাষিদের প্রতি বছর 10,000 টাকা তুলে দেবে। পরবর্তীতে চোখ রাখবো অতি গুরুত্বপূর্ণ এক স্বাস্থ্যসম্মত খবরে। আপনার যদি রাতে ঘুম না হয় তবে অনুসরণ করুন এই ঘরোয়া প্রতিকার। বেশিরভাগ যুবকই ঠিকমতো ঘুমাতে পারেন না। অফিস টাইমিং এর কারণে অনেকে ঘুমোতেই পারেন না। 7 থেকে 8 ঘন্টা ঘুম না হলে আমাদের স্বাস্থ্য প্রতিরোধ ক্ষমতা দুর্বল, হজমের সমস্যা, হৃদরোগের ঝুঁকি, হতাশা, ওজন বৃদ্ধি ও চাক্ষুষ সমস্যার মতো অনেক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে হয়। এমন পরিস্থিতিতে আজ আমরা আপনাকে বলবো কিভাবে আপনি নিজের ঘুমকে উন্নত করতে পারেন। প্রতিদিনের অনুশীলন। অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে যে সমস্ত লোকেরা যারা প্রতিদিন অনুশীলন করেন তারা ভালো ঘুম পান। বিজোড় ঘন্টাগুলিতে ঘুমোবেন না। কোনো দিনের কঠোর পরিশ্রমের পরে আপনি সন্ধ্যায় অল্প সময়ের জন্য ঘুমান। জেনে রাখা ভালো যে এটি আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। বিকেলে পাওয়ার ন্যাপ নিন। বিকেলে 10 থেকে 15 মিনিট ঘুমানো আপনার পক্ষে উপকারী হতে পারে। এটি আপনাকে আরো শক্তিশালী বোধ করাবে। রাতে ভারী খাবার খাবেন না। আপনি যদি দ্রুত এবং কম খান তবে এটি আপনার পক্ষে ভালো। এটি গুরুত্বপূর্ণ যে আপনি গভীর রাতে খাবেন না এবং রাতে অতিরিক্ত ভারী খাবার খাবেন না। আপনি যদি রাতে ভারী খাবার খান তবে অ্যাসিডিটি, ফোলাভাব এবং অন্যান্য সমস্যা থাকতে পারে যা আপনার ঘুমকে ব্যাঘাত ঘটাতে পারে। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খান। ভালো ঘুমের জন্য এবং মস্তিষ্কে সঠিকভাবে কাজ করার জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজন। আপনার ডায়েটে সবুজ শাকসবজি, কলা, কুমড়ো বীজ, ফ্লাক্স সিড, বাদাম এবং সূর্যমুখী বীজের মতো জিনিসগুলি অন্তর্ভুক্ত করা উচিত।